প্রাকৃতিক বিপর্যয় আসলে থাকার সঙ্গে নাগরিক স্বাস্থ্য সাচি ভাই আপনার সাচি ভাই আপনার ভিডিও অফ করে কথা বলেন, নইলে বোঝা যাচ্ছে না কিছু। ভিডিওটা অফ করে কথা বলেন, তাহলে বোঝা যাবে। শরীফ সাকিব ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আজকে এ পরিবেশ বিপর্যয় ঘটেছে ঢাকা শহর বসবাসের 3 নম্বর অযোগ্য শহর। আমরা কালকে এই বিষয়ে কথা বলেছি। সেক্ষেত্রে প্রাকৃতিক যে রিসোর্স, আপনার বিশেষ করে বনায়ন বা নগরে বনায়ন, আপনার বিশেষ করে পানি সম্পদ, বনায়ন, পানি সম্পদ, এটা যদি বিপর্যয় চলে, এখন এই যে মেশিনারিজ, মানুষের লাইফ, মেশিনারিজ ডিজাস্টার হচ্ছে, সমস্ত মেশিনারিজ ডিজাস্টার, প্রাকৃতিক ডিজাস্টার। এই শহরকে বাঁচানোর জন্য সরকারের কি উপায় আছে এবং জনগণ সেক্ষেত্রে কি ধরনের পারে? আপনার এই যে প্রাকৃতিক সমস্ত ডিজাস্টার দিকে চলে যাচ্ছে, পাশাপাশি মানুষ এখন ন্যাচারাল ট্রিটমেন্ট অ্যান্ড কনজিউমের জায়গায় ঝুঁকে পড়ছে, ন্যাচারাল ট্রিটমেন্টের দিকে মানুষ খুঁজতেছে। তো এই প্রাকৃতিক বিপর্যয় থেকে হাত রক্ষা পাওয়ার কি উপায় আছে, মানুষকে সুস্থ থাকার কি উপায় আছে আপনার পর্যবেক্ষণে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সাচি ভাই আপনাকে। আপনারা আজকে যারা অতিথিরা আছেন সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে আমাদের দেশের যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, এই যে হুম, এখন দেখেন বর্ষাকালে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক, কিন্তু মানে এখন প্রকৃতির বাইরে অনেক কিছু কাজ হচ্ছে। এগুলো আমরা বৈষম্য দূর করানোর জন্য পরিবেশবিদরা আছেন, পরিবেশ মানে গাছ লাগানোর জন্য। এই যে গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস, আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন বাণী রেখেছেন এবং আমাদের দেশের মানুষ সে হুম, গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করেছেন হ্যাঁ, এবং ঢাকা শহরকে পরিবেশ বান্ধব করার জন্য যা যা করুন হুম, উনি নির্দেশ দিয়েছেন। এবং আমাদের যারা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন আছে, হুম। যারা সোশ্যাল ওয়ার্কার আছে, তারাও যদি পাশাপাশি সরকারের পাশাপাশি থেকে এই পরিবেশ উন্নয়নের জন্য কাজ করে, তাহলে এর সুফল আমরা দেখতে পাবো। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মানুষদের মধ্যে মানে সততা, দুর্নীতি মুক্ত ভাব আসতে হবে। না হলে এই দেশ, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেম জাগ্রত করতে হবে, তবেই আমাদের জীবনের সফলতা যদি আসে আর কি। আর নতুবা আমরা এ থেকে পরিত্রাণের কোন রাস্তা আমি দেখছি আচ্ছা, না। আমি আমাদের সবাই তো দিবসে যোগপ্রাণ দেওয়া আছে। আপনি আপনি দূষণ মুক্ত নাগরিক জীবন চাই। সর্বোচ্চ মাত্রায় যদি শব্দ দূষণ হয়, বায়ু দূষণ হয়, এবং আপনার কলকারখানা থেকে ভয়াবহ পানি দূষণ হয়, সর্বোচ্চ মাত্রায় পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ সর্বোচ্চ পর্যায়ে, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে সরকারকে আইনের প্রয়োজন হলে আইনের পরিবর্তন করে, আইন কানুনের পরিবর্তন করে, সরকারের মেশিনারিজ গুলোকে, রাষ্ট্রযন্ত্রকে যথোপযুক্ত করা, এবং এই ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ না করা। সরকারকে এই হার্ডলাইনে যাওয়া উচিত, যেহেতু পরিবেশের বিপর্যয় ঘটে গেছে। প্রফেসর ডক্টর আলাস অবশ্যই অবশ্যই শরীফ। অবশ্যই অবশ্যই সরকারের হাতলাইনে যাওয়া উচিত। যেমন দেখেন আজকে হুম, আজকে দেখলাম কিছুক্ষণ আগে আমি ওই যে সায়দাবাদ হুম, বাস টার্মিনালে অবৈধ দখল উচ্ছেদ করার জন্য আমাদের হ্যাঁ, মেয়র মহোদয়, প্রশাসক মহোদয় নতুন পদক্ষেপ নিয়েছে। এভাবে যারা হ্যাঁ, মানে
উচ্ছেদ করবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা উচিত, নাহলে এই মানুষগুলো যাবে কোথায়? মানুষ তো জি। বেকার হয়ে যাচ্ছে। এই বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের মানে জন্য কাজ করতে হবে, এবং প্রত্যেকটা মানে যারা রাজনৈতিক নেতা আছেন তারাও করবেন, এবং আমাদের ধনাঢ্য ব্যক্তিরা আছেন তারাও যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে। এই দেশের মানুষ শিক্ষিত, অনেক মানুষ বেকার, তারা কাজকর্ম নাই, তারা বাসার মধ্যে হতাশায় ফ্রাস্ট্রেশনের ট্রমার মধ্যে আছে। এদেরকে আমাদের দূর করতে হবে। এই যদি এই সমস্যাগুলো দূর না করা হয়, তখনই আমাদের দেশের অবমরণ থাকে, তখন দুর্নীতি মানে রাহাজানি, চুরি, মানে ছিনতাই, ডাকাতি এগুলি বৃদ্ধি পেতে থাকে। তো এর জন্য সুন্দর ব্যবস্থা হলো আমাদের এলাকার যে সমস্ত এলিট আছেন এবং ডিসি, এসপি, এমপিরা আছেন, তারা যদি যার যার স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করেন, হ্যাঁ। আমার মনে হয় একটি সুন্দর মানবিক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। শুধু আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব কি আচ্ছা, মানে ভালো মানুষের অভাব জি, আমি না না, এবং সেবকের অভাব। সেবার মান বাড়াতে হবে, সেবার কোনো বিকল্প নাই। আমি আপনাকে এটা বলি, এ লিটিল লার্নিং বা লিটিল লার্নার পার্সন ইজ ভেরি ডেঞ্জারাস। আমাদের নেশনটা তো মানে খুব অল্প শিক্ষায় শিক্ষিত জাতি। উই আর নট কনসাস। আমরা ঘরে বলেন, ঘরের জায়গা বলেন, পরিবেশের জায়গা বলেন, আমরা স্টেটের জায়গায় বলেন, জায়গা থেকে বলেন, আমরা তো উই আর নট কনসাস। আমরা তো সচেতন, আমি সিটিজেন, এই সেন্স অফ হিউম্যানটা আমাদের মধ্যে তো নাই। আমি একজন নাগরিক, আমার সমাজের ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি আছে, রাষ্ট্রের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি, এই সেন্স অফ হিউম্যান রেসপন্সিবিলিটি নাই এখানে। আব্দুল্লাহ সাকিব, না, এই যে যেমন এই যে ধরেন আমি আমি যেখানে কদম থাকি, খালটা পুরো ডাস্ট বানায় ফেলেছি, আমরা নাগরিকরাই বানাইছি, আমরা নাগরিকরা ভয়াবহ কলুটেট করছি। কিন্তু বাড়ি থেকে ময়লা আমরা একটু 200 ড্রপ করব, সেটা পারি না, ময়লা গাড়িওয়ালাকে দিতে চায় না। তা আমরাই যদি আনকনসাস হই পরিবেশের প্রতি, রেসপন্সিবিলিটির প্রতি, তাহলে তো আপনার এই ভয়াবহ এটা ঘটতে। এই জন্যই তো বললাম, মানে এই যে আমাদের নিজেদের সচেতন হতে হবে, এবং সচেতনতা অ্যাওয়ারনেস এর জন্য বিভিন্ন সামাজিক সংগঠন, আমাদের লোকাল যে ডিসি, এসপি আছেন, তারা যদি অ্যাওয়ারনেস সৃষ্টি করে, এবং পরিবেশ পরিবেশ মন্ত্রণালয় আছেন, পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ দপ্তরে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাওয়ারনেস সৃষ্টি করলে এই নদী নদী ভরাট, খাল খনন সব কাজই তারা করতে পারে। দেশকে, ঢাকাকে সুন্দর পরিবেশ মানে সাবলীল পরিবেশ তৈরি করার জন্য তারা কাজ করতে পারে। তো প্রত্যেকের স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে, না হলে হবে না। 54টা খাল খনন করছে, খাল তো আপনার হয়তো 500 খাল খনন প্রয়োজন হতে পারে, কিন্তু খাল সরকার খনন করলো, রক্ষা করা, খালের স্ট্রাকচার রক্ষা করা, চ্যানেল রক্ষা করা, এটা দায়িত্ব। এটা তো আমাদের নদী জনগণের দায়িত্ব, আমাদের জনগণকেও ভালো ভূমিকা পালন করতে হবে, জনগণকেও সরকারকে সহযোগিতা করতে হবে, না হলে তো সরকার একা কিছুই করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় আপনারা ঘর থেকে শুরু করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ প্রোয়েক্টিভনেস নিয়ে আগাইতে হবে। আমাদের ভালো কাজ করতে হবে, খারাপটা ডিলেট করতে হবে, ভালোটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই হোক আমাদের অঙ্গীকার। এবং আমরা আমাদের পাশাপাশি স্ব স্ব জায়গা থেকে যদি আমরা ভালো কাজ পাশাপাশি করতে পারি। হ্যাঁ, আমাদের বলুন। লাইফস্টাইল আমরা লেট টু বেড, লেট টু রাইস প্র্যাকটিস করে ফেলেছি। আমরা দেরিতে ঘুমাই, রাতকে দিনে পরিণত, রাতে পরিণত করি। আমার লাইফ স্টাইলও তো পজিটিভ না। এটা তো আমাদের যে সিস্টেম অনুযায়ী, এখন তো ফেসবুকের যুগে সে মানুষ রাত্রে 12টা পর্যন্ত কাজ করে, মানে অনলাইনে কাজ করে। এটা মানুষের চাহিদার জন্য হয়েছে। সে ঘুম তো ঠিকই 8 ঘন্টা, 4 ঘন্টা তো ঘুমাইতে হবে, মিনিমাম 6 ঘন্টা ঘুমাইতে হবে। এটা আমাদের চেঞ্জ করতে হবে, অ্যাটিটিউড আমাদের চেঞ্জ করতে হবে। এখন প্রত্যেকটা পরিবারে দেখবেন, বাসায় গিয়ে দেখবেন পরিবার প্রধান এক মোবাইল নিয়ে বসে আছে, ওয়াইফ একটা নিয়ে বসে আছে, ছেলে একটা, মেয়ে একটা, কেউ কারোর সাথে কথা বলার সময় নাই। তার মানে আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি? সবাই যার যার জীবন নিয়ে, যার যার মানে আমরা অতিমাত্রা আর্টিফিশিয়াল হয়ে রিলেশন যাচ্ছি। নিয়ে ব্যস্ত। তো এ থেকে আচ্ছা, আমাদের কি করতে হবে? যে এটা থেকে বেরিয়ে আসতে হলে, হ্যাঁ, হ্যাঁ, এটা থেকে মানে বেরিয়ে হ্যাঁ, আসতে হলে আমাদের ইসলামিক
দৃষ্টিভঙ্গি হ্যাঁ মতো চলতে হবে এবং মদিনার সনদ ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা আচ্ছা আপনি থাকুন, আপনি এখন টু দা অন দা রানিং আছেন। আমি জনাব অনারেবল আলাউদ্দিন ভাইকে পেয়েছি। আলাউদ্দিন ভাই, আপনার ভিডিওটা একটু ক্লিয়ার করুন, মিউট আছে এটা লাল, ওটাকে একটু ক্লিক করেন। জি, তাহলে আপনি আমার জি আমি আপনার আপনার সাউন্ডটা মিউট করা আছে। আপনাকে আসসালামু শুভেচ্ছা। আলাইকুম। স্বাস্থ্য সুরক্ষা আজকে পরিবেশ বিপর্যয় আছে, ঢাকা শহর পরিবেশের বসবাসের 3 নম্বর অযোগ্য শহর। সর্বোচ্চ মাত্রায় বায়ু দূষণ, সর্বোচ্চ মাত্রায় শব্দ দূষণ। এই জায়গা থেকে সরকারকে উপযোগী আইন করা এবং এইগুলোকে এই ভয়াবহ দূষণ থেকে একটা একটা নমনীয় পর্যায়ে রাখবার জন্য সরকার কি করতে পারে? পাশাপাশি আমাদের লাইফ স্টাইল, আমরা ন্যাচারাল খাদ্য অভ্যাস, লাইফ স্টাইল দিয়ে কিভাবে করতে পারি? জনাব আলাউদ্দিন মিয়া। জি জি, ধন্যবাদ সাতশু ভাই। হ্যাঁ আপনারা আজকে অনলাইনে যারা রয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ আজকে গতকাল আমাদের বিশ্ব পরিবেশ দিবস গিয়েছে। জি আপনারা যথা সময়ে এই আলোচনার আয়োজন করেছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি আসলে এতক্ষণ আমি শুনলাম আমাদের প্রফেসর ডাক্তার আলহাজ শরীফ সাকি ভাই অনেক সুন্দর কথা বলেছেন। সবার আগে আমাদেরকে পরিবেশ রক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের নিজেদের সচেতন হওয়া দরকার। কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের যে আইনগুলি রয়েছে সেটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারছি না। হ্যাঁ সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, খাল খনন পদক্ষেপ নিয়েছে। এরপরে এই যে বুড়িগঙ্গার আপনার পলি উত্তোলন এবং সংরক্ষণ এগুলির যে ব্যবস্থা নিয়েছে, আসলে এটা যথাযথভাবে প্রয়োগ ইমপ্লিমেন্ট আসলে হচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু কোনো এক অজানা কারণে, যেমন খাল উদ্ধার, সেটা হচ্ছে না। এটার কারণে এটা সরকারের আমি মনে করি দুর্বলতা আছে। সরকার সিদ্ধান্ত নেয় কিন্তু রাজনৈতিক প্রভাব বিভিন্ন কারণে আসলে আমরা এই সিদ্ধান্তগুলি ইমপ্লিমেন্ট না হওয়ার কারণে আমরা যারা সাধারণ জনগণ আমরা জি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আমাদের নিজেদের যে সচেতনতা, যে কথাটা একটু আগেও আপনি বলেছেন যে আমরা এটা ময়লা নিজেরা যে যাই গিয়ে ডাস্টবিনে ফেলবো, সে সদিচ্ছাটুকু আমাদের নাই। একইভাবে আমরা আমাদের আগামী প্রজন্ম যারা আছে, আমাদের ছোট বাচ্চা, তাদেরকেও এই বিষয়ে শিক্ষা দিচ্ছি না। এই জি জন্য আমি মনে করি এটা থেকে, এই যে পলিউশন, এটা থেকে বাঁচার জন্য আমাদের যেটা দরকার সেটা অবশ্যই সরকারকে সর্বোচ্চ পর্যায়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। বেসরকারি সংস্থা, এনজিও, জিও এনজিও মিলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমাদের এখান থেকে বাঁচতে হলে, এই যে শব্দ দূষণ আপনি দেখেন, গভর্নমেন্ট কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এই আহ, আপনার এয়ারপোর্ট এলাকায় যে আপনার গাড়ি হর্ন নিষিদ্ধ করেছে। তো সেখানে আসলে নিষিদ্ধ করেছে ঠিক আছে, কিন্তু আমাদের ড্রাইভারকে তো জানানো হয় নাই, ড্রাইভার তো সেটা জানে না। একইভাবে আমাদের ধরেন আবাসিক এলাকাগুলি আপনি দেখেন, বাংলাদেশে যে আবাসিক এলাকা গুলশান, বনানী, বা আমি নিজেও বনশ্রীতে থাকি, আপনি দেখেন এই আবাসিক এলাকাগুলি কিন্তু আবাসিক এলাকা না। এখানে প্রচুর শব্দ শব্দ দূষণ হচ্ছে, যত্রতত্র বলে দোকান পাট, এগুলির কারণে ময়লা আবর্জনা স্তূপ হচ্ছে, যথাযথ খাল না থাকার কারণে পানি পয় নিষ্কাশন হচ্ছে না। সব মিলিয়ে আসলে ওই যে অ্যাওয়ারনেস এবং আমাদের সচেতনতা, আপনাকে সরকারের উদ্যোগ এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে আমি হবে। নোট করছি, ঢাকাতে খাল ছিল 31টা, এখন আছে 14টা। এই খালগুলো যদি এক সময় এই মানে আপনার ভরাট হয়ে যায়, খালগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার শহরের পানি, এই যে 3 কোটি মানুষ যে পানি বাসা বাড়িতে যা ব্যবহার করেন, এই যে ডার্টি ওয়াটার, এটাকে আপনি আউটে ড্রপ করার জন্য চ্যানেলগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ঢাকার পরিস্থিতি কি হবে আলাউদ্দিন ভাই? না না, এই বিষয়টা তো আসলে আমরা গত কয়েকদিনও আমরা দেখেছি আমাদের ঢাকা, আজকেও আমি দেখেছি, আমি হ্যাঁ পল্টনে ছিলাম, যে
বৃষ্টি হয়েছে, গাড়ি চলতে পারছে না, ড্রেনেজ গুলি ভর্তি হয়ে গেছে। তো এটা তো আসলে এভাবে চলতে পারে না। একটা সময় তো আমাদের এই যে ধরেন ঢাকা শহর বসবাস অযোগ্য হয়ে যাবে। আপনি দেখেন সরকার ইয়েস, কিন্তু এই 3 নম্বর, কিছু উদ্যোগ 3 নম্বর র্যাঙ্কিং এ 3 নম্বরে চলে আসছে আলাদিন ভাই। জি বল। হুম, হুম। আমরা যেমন সরকার যে উদ্যোগগুলি নিয়েছে যেমন ট্যানারি এবং আপনার যে যেখানে মিল ফ্যাক্টরি গুলি আপনার বিভিন্ন ভাবে আপনার গড়ে উঠেছে বিশেষ করে আমাদের পুরান ঢাকায়। তো এগুলি আসলে একটা জায়গায় আমাদেরকে নির্দিষ্ট জায়গায় আমাদেরকে নিতে হবে। এই যে বাস স্ট্যান্ড গুলি এখন সরকার যে উদ্যোগ নিয়েছে যে ঢাকার বাইরে নিয়ে যাবে, গাবতলী, সায়দাবাদ, এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। হ্যাঁ, তো এই উদ্যোগগুলি শুধু নিলে হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর বিশেষ করে ঢাকার ভিতরে যেই ফ্যাক্টরি গুলি আছে, যে ধরেন এই যে ফ্যাক্টরির যে ময়লা আবর্জনাগুলি খালে যায় পড়তেছে, এগুলি আমাদের পরিবেশের জন্য আসলে অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ, এই জন্য সরকারের উদ্যোগটা বেশি জরুরি। এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে সরকার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, জিও এনজিও মিলে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা একটু প্রচারণা চালাবেন, আমাদেরকে একটু সচেতন করবেন। জনগণকে সচেতন করলে, আমরা যদি সচেতন হই, আমার মনে হয় যে সবাই ঐক্যমতের ভিত্তিতে কাজ করলে পলিউশন মুক্ত ঢাকা করার জন্য, তাহলে আমরা পরিত্রাণ পেতে পারি। নতুবা হয়তো আসছে আগামী কয়েক বছরের মধ্যে আমরা ঢাকায় বসবাস করার অযোগ্য হয়ে যাবে। ভাই, ডেলি মানে কোটি কোটি পলিথিন আমরা ওয়েস্ট হিসাবে কিন্তু মাটিতে মিশে না। এই যে পলিথিন পলিথিন যে যে পরিবেশ দূষণ আমরা করতেছি, এই পলিথিনটা বন্ধ করার step নেই। আবার এটার ব্যাপারে মানে, আপনার ঢিলে সরকার অ্যাটিটিউড দেখায়। পলিথিনের বিকল্প আপনার এই ব্যাগ, মানে এই যে পাটের ব্যাগের এক সময় গভর্নমেন্ট ইম্পর্টেন্ট দিয়েছিল বিকল্প এই ব্যাগ ব্যাগ জাতীয় পার্সেল করা। এই পলিথিনটা তো বিপর্যয়। হ্যাঁ, এটা তো অবশ্যই, পলিথিনটা তো আমাদের পরিবেশের মূল শত্রু। কারণ আপনার এটা যখন যেখানে যাচ্ছে, এটা ধরেন গলছে না বা এটা নষ্ট হচ্ছে না, এটার কারণে স্তূপ হচ্ছে। সরকার যে উদ্যোগ নিয়েছিল বিগত, আমি দেখেছি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে পলি ব্যাগ নিষিদ্ধ, এবং আপনার সেখানে পাট জাতের ব্যাগের জন্য বা উৎসাহিত করা হয়েছে। আমি মনে করি সেটা কিন্তু একটা জায়গায় যাই স্টপ হয়ে গেছে। এখন সরকারকে বের করতে হবে কেন স্টপ হলো, কেন আমরা পলির উপরে এত নির্ভর হব। আমরা পলিথিনের উপরে নির্ভর না হয়ে আমরা দেশীয় জাত আপনার এই যে চটের ব্যাগ, পাটের ব্যাগ যদি আমরা ইউজ করতে পারি, ইউজ টু গভর্নমেন্ট আমাদেরকে করতে পারে, এই জন্য ওই যে দরকার আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কারণ এভাবে পলিথিন যদি থাকে, একটা সময় এই ঢাকা নগরীটা পলিথিনের নগরী হবে। আমরা হয়তো এই পলিথিনের তলায় আমরা হারিয়ে যাব। এই রাইট। জন্য ওই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের বিকল্প নাই। জি, পাশাপাশি জাপান জাইকা আমাদের আমিনবাজার ওদিকে আপনার ডাস্ট থেকে জৈব সার উৎপাদনের একটা প্রপোজ গভর্নমেন্টকে দিয়েছে এবং বড় ধরনের একটা প্রজেক্টে যেতে চাচ্ছে। এই ধরনের অপরচুনিটি গভর্নমেন্টকে নেওয়া, টেক আপ করে এই ধরনের অপারেশনে যাওয়া, এটা একটা ভালো একটা অপরচুনিটি আমাদের। এই বিদ্যুৎ উৎপাদন জৈব, মানে এখান থেকে বিদ্যুৎ একটা ইয়ে আছে, প্রপোজ গভর্নমেন্টকে দিয়েছে বিদ্যুৎ জৈব জি, সার। হ্যাঁ, এটা তো একটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, কিন্তু এখন আমাদেরকে বুঝতে হবে সরকার আমরা জানাইতে চাই যে হুম, আমরা এই যে পলিথিন, এটা এখানে তো কিছু সিন্ডিকেট, আমি মনে করি আর কি, আমার ব্যক্তিগত মতামত, যে সিন্ডিকেট আছে যাদের শক্তি অনেক বেশি। না হলে এই পলিথিনের সয়লাভ এভাবে হতে পারে না। আমরা একবার এটাকে নিষিদ্ধ করি, কিন্তু এটা এক এক সময় এক এক নামে মানে আবির্ভাব ঘটে। এটাকে হুম, সমূলে আপনার মানে ইয়া করতে হবে, উৎপাদন করতে হবে, যে এটাকে নির্মূল করতে হবে। না হলে আমাদের বাঁচার তো আসলে উপায় নেই। কারণ এই রাইট। পলিটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আপনার আজকে খাল নদী এবং আমাদের যে বন্যা হচ্ছে, যে ড্রেনেজ গুলি বন্ধ হচ্ছে,
এটার অন্যতম উপকরণ কিন্তু পলিথিন। এই পলিথিন নিষিদ্ধ করে আমরা দেশের পাট জাতীয় ব্যাগ যদি আমরা ইউজ করি, আমরা হয়তো 50% আমরা এটা থেকে পরিত্রাণ পাই। আচ্ছা, পাশাপাশি আমাদের নাগরিক জীবনের লাইফ স্টাইল, লাইফের প্যাটার্নটা আসলে পজিটিভ না। আমরা এখন প্রতিপাতে আর্টিফিশিয়ালে যাচ্ছি আলাদিন ভাই। এই যে ডিভাইস রিলেটেড যাচ্ছি, ফেসবুক ডিভাইস রিলেটেড হয়ে যাচ্ছি, ডিভাইস রিলেটেড লাইফ হয়ে যাচ্ছে, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, লেট টু বেড স্লিপ করছি, লেট টু রাইজ করছি। এটা আমাদের এই স্টাইল তো বড় ধরনের একটা ইফেক্ট করছে। পাশাপাশি আমাদের অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট, এটা তো একটা রিয়াক্ট, অ্যালোপ্যাথিকে মেডিসিনে অল অ্যালোপ্যাথিক মেডিসিনে রিয়াক্ট হয়। সেক্ষেত্রে মানুষ আবার ন্যাচারাল ট্রিটমেন্টের দিকে ঝুঁকতেন এবং ন্যাচারাল ট্রিটমেন্টের জন্য এইটা গভর্নমেন্টকে এটাকে আরো বেশি ইম্পর্টেন্স বা প্রাইভেটাইজেশন প্রতিষ্ঠানকে এই বিষয়ে আরো লার্জ স্কেল প্রোগ্রাম নেওয়া উচিত। হ্যাঁ, আমরা আপনার আপনি যে কথাটা বলেছেন এটা যথোপযুক্ত কথা। আমার কথা হচ্ছে আমাদের লাইফস্টাইল তো আসলে আমাদের চেঞ্জ হয়ে গেছে। একটা সময় আমরা ধরেন আমাদের ঘরে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল হয়তো রেডিও, বা অনেকের কাছে টেলিভিশন ছিল। এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এখন ধরেন ফেসবুক, টুইটার, ইউটিউব ইউজ করছি। আমাদের একেবারে বাচ্চারা, ওই যেটা সাকি সাহেব বলেছেন যে মা বাবা ছেলে মেয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলার সুযোগ নাই। এটা আসলে আমাদের অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। একইভাবে আমাদের আমরা রাত জাগছি, রাত জাগার কারণে আমাদের ঠিকভাবে ঘুম হচ্ছে না, এটাও আমাদের স্বাস্থ্য আহ মানে হানির অন্যতম কারণ। আর মেডিসিনের আপনি যেই কথা বলছেন, যেমন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের তো আসলে আমরা বেশ ভালো খাবার খেতে পাচ্ছি না, অথেন্টিক খাবার আমরা পাচ্ছি না। আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, আমরা আপনি দেখেন আমরা এই গ্রাম থেকে যে সবজি বা যা কিছু আমরা কিনে খাই, মাছ মাংস থেকে সবগুলিতেই ফরমালিন যুক্ত খাবার। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকারক। ক্ষতি হচ্ছে আমাদের, তিলে তিলে আমাদের স্বাস্থ্য হানি হচ্ছে। একইভাবে আমাদের দেশে অনেক মেডিসিন কোম্পানি আছে, আমি কারো বিরুদ্ধে বলছি না, যে আমরা দেখেন অনেক বুইফুড মেডিসিন কোম্পানি আছে যারা প্রতিনিধিরা আপনার ডক্টরকে ম্যানেজ করে মেডিসিন লিখাচ্ছে, মান যেখানে নির্ণয় হচ্ছে না। এই কারণে আসলে আমরা ওষুধ খেয়েও আমরা কিন্তু এটার একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। একই সাথে আমরা মেডিসিন কিনবো সেই সক্ষমতাও আমাদের নাই। বর্তমান যে দ্রব্যমূল্য, যে উদ্যোগতি, এখানে একজন মিড লেভেলের লোক বা স্বল্প আয়ের লোক আসলে এই যে তার বাজার দিন আনতে মানে নুন আনতে পান্তা পুরায়, এভাবেই বলবো আমি। যে দেখা গেছে যে সে যে বেতন পায়, এই বেতনের টাকা দিয়ে সে মানে সংসার চালাবে, নাকি কেউ অসুস্থ হলে সুস্থতার জন্য সে খরচ করবে। তো এই কারণে আসলে আমাদের গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। যেমন এই যে ফ্যামিলি কার্ড, বা আমাদের এখন হেলথ কার্ড করার চিন্তা করছে, যেটা আমরা বিদেশে দেখেছি অনেক জায়গায় রয়েছে হেলথ কার্ডের প্রচলনটা, যেখানে একেবারে একটা নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, সে সামান্য হয়তো তার বাজারের টাকার একটি অংশ দিয়ে একটা কার্ড ক্রয় করে যদি সে রাখতে পারে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার কোম্পানি সুরক্ষা হেলথ সার্ভিস লিমিটেড আমরা একটি হেলথ কার্ডের বাজারজাত শুরু করেছি। যে সামান্য একটু টাকা দিয়ে, এক বেলা নাস্তার টাকা দিয়ে যদি সে 1 বছরের জন্য একটা হেলথ কার্ড কিনে, দেখা গেছে যে সেখানে আমরা একটা নিম্ন আয় মানুষ এবং স্বল্প আয়ের মানুষ তার অসুস্থতা নিয়ে, তার বাচ্চার অসুস্থতা নিয়ে, নিজের অসুস্থতা নিয়ে, বা মা বাবার অসুস্থতা নিয়ে টেনশনটা ফ্রি থাকে, যেখানে আমরা নগদ স্বাস্থ্য সুরক্ষার আর্থিক সহযোগিতা করে থাকি আর কি। তো এভাবে সরকারও উদ্যোগ নিচ্ছে। আমরা বেসরকারি পাবো উন্নত বিশ্বের মতো, আমরাও যদি এভাবে চেষ্টা করি যে মানুষকে অন্তত
মানে আপনার স্বাস্থ্য মানে চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, আর চিকিৎসার অভাবে যেন মৃত্যুর কোলে ডলে না পড়তে হয়, সেই দিকে আমাদের এগিয়ে আসা উচিত। আর আমরা আমাদের সচেতন হওয়া উচিত পলিউশনটা। এবং আমি বলবো যে এই যে স্বাস্থ্যের যে বিষয়টা, স্বাস্থ্য তো আসলে পলিউশনের কারণে, পরিবেশগত কারণে আসলে দিন দিন আমাদের ক্ষতি হচ্ছে। সেই জন্য আমাদের চিকিৎসা সেবাটা আমাদের সরকার উদ্যোগ নিতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে, আজকেও আমি দেখেছি প্রাইম মিনিস্টার হসপিটালে ভিজিট করছে। শুধু ভিজিট নয়, আমরা যথাযথ ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য সেবার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য। মানুষকে অন্তত স্বাস্থ্য সেবাটা যেন নিশ্চিত করা যায়। এই যে আমরা যে ক্রাইসিস মোমেন্টে আছি, আমাদের যে এই ঢাকা শহরের যে পরিবেশ দূষণ হচ্ছে, এটার জন্য অসুস্থতা, এই সেবাটুকু গভর্নমেন্ট আমাদেরকে নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেল পক্ষ থেকে আমি আপনাকে একটু একটা বিষয় আপনার সামনে তথ্য দিচ্ছি। সেক্ষেত্রে সরকার যেহেতু 19 কোটি দেশের জনসংখ্যা, সরকারের রাষ্ট্রীয় মেশিনারিজ, রাষ্ট্রীয় ম্যানেজমেন্টটা একেবারে সীমিত পর্যায়ে এখনো জনসংখ্যা অনুযায়ী। সেক্ষেত্রে সরকার এই যে হেলথ ম্যানেজমেন্ট, হেলথ সার্ভিস, জনগণকে অ্যাওয়ারনেস করা, হেলথ হেলথ রিলেটেড করা, সেক্ষেত্রে আপনাদের প্রাইভেট প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে পারে সরকার এক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সরকার যদি আমাদেরকে বলে, আমাদেরকে ডাকে, বিশেষ করে আমি আমার প্রাইভেট সেক্টরে এবং এনজিও দেরকে যদি সরকারের হ্যাঁ, লোকবল সমস্যা ঠিক আছে, এটা হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, অনেক খরচ, যদি এখানে জিও এনজিও মিলে, হ্যাঁ। আপনার এই প্রাইভেট প্রতিষ্ঠান মিলে যদি সরকার অ্যাওয়ারনেস এর ব্যবস্থা করে, আমাদেরকেও দায়িত্ব দে, আমরা চেষ্টা করব অবশ্যই সরকারের সাথে একমত হয়ে এই পরিবেশের দূষণ থেকে এই ঢাকা শহরকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি বিশেষ করে আপনার বাংলাদেশ আসলে গণতান্ত্রিক ধারা তো দেখেন, বাংলাদেশ 13টা ইলেকশন হচ্ছে। তো বাংলাদেশে আপনার 54 বছরের মধ্যে আমরা ইতিহাস পাচ্ছি আপনার 25 বছর গণতান্ত্রিক শাসনের মধ্যে ছিল, 3 বছর গণতান্ত্রিক শাসনের বাইরে ছিলাম। এই জন্য গণতান্ত্রিক শাসনের ধারাবাহিকতাও তো বাংলাদেশের একটা মূল ইম্পর্টেন্স চাই। কারণ একটা যদি রেল শুধু একটা রেলের চ্যানেলের গাড়ি যদি যায়, সেখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের একটা ইফেক্ট পড়ে। তা বাংলাদেশের ডেমোক্রেসিটা তো কন্টিনিউ করার দরকার, ডেমোক্রেসি শাসনটাকে কন্টিনিউ করার একটা প্রয়োজন আছে। আলাউদ্দিন ভাই, জি জি, অবশ্যই অবশ্যই। জি আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম আছেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব। জি, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের আলাউদ্দিন ভাই, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা এনেছি। দেখেন, পলিথিন পলিথিন দিয়ে বাংলা আমাদের পরিবেশটাকে ভয়াবহ বড় বড় আমরা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছি। পাশাপাশি আপনার জাপান গভর্নমেন্ট জাইকা আমাদের এই যে ডাস্ট আছে, আমাদের এই যে আমাদের যা আমরা ডাস্ট ড্রপ করছি, এখান থেকে দুটো জিনিস তারা উৎপাদন করতে চাচ্ছে। তারা বিদ্যুৎ উৎপাদন এবং আপনার জৈব সার উৎপাদন তারা নিতে চায়। তো সেক্ষেত্রে আমাদের এই পরিবেশ দূষণের হাত থেকে আমরা রক্ষা করা এবং এই পলিথিন সবচেয়ে ভয়াবহ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। গভর্নমেন্ট এটা এই ভালো জিনিসটাকে আইন করে বন্ধ করতে চাইলো, ডেমোক্রেটিক গভর্নমেন্ট এটা আবার এই জায়গায় ফেল করে। এই পলিথিন বন্ধ করা, দাস দিয়ে জৈব সার, বিদ্যুৎ উৎপাদন করা। পাশাপাশি আপনার যে দ্বিতীয় যেটা হলো যে আমাদের বিশেষ করে উন্নত দেশের মতো আমাদের হেলথ কার্ড রিলেটেড করে নাগরিক সেবা, মানে স্বাস্থ্য সেবাটাকে নাগরিকমুখী করা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইনে যারা যুক্ত আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা যে শহরটা বাস করতেছি, ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, এই রাজধানীতে পরিবেশ বান্ধব শহর নয়। না। এর কারণ হচ্ছে আমাদের শব্দ দূষণ থেকে শুরু করে আমরা যে অবস্থানে জীবন যাপন করতেছি, এটা বিশ্বের যদি কোনো সর্বশেষ নাম্বার থাকে সেই নাম্বারের ভিতরে আমরা পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেশের মানুষ ভালো জিনিসটাকে দেখেন না,
এটা শুধু সরকার চেষ্টা করলেই হবে না, আগে আমাদের জনগণের চেষ্টা করতে হবে। তার কারণ আমরা দুটো জিনিস জানি না, অর্থাৎ আমরা নাগরিক সরকারকে কি দেব, সরকার নাগরিকদেরকে কি দেবে, এটা সম্পর্কে আমরা অবগত নই। আমরা বহুত ডিগ্রি অর্জন করি, বহুত সামাজিকতা বুঝি, বহুত অন্যায়ের প্রতিবাদী করা শিখি, কিন্তু বাস্তবে একটা ভালো রাষ্ট্র বা সমাজ আমাকে কি দেবে, আমি সমাজকে কি দেব, সেটা নিয়ে কখনো ভাবিনি। আমাদের দেশের মানুষ পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার থেকে বেরিয়ে আসতেছে না, এবং এই পলিথিন প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে আমরা স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছি, যেটার বিচারে নিয়মিত ক্যান্সারের জার্ম আছে। যেমন অতীতের কথা ছিল, যার নাম ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু সেই কথা তো আমরা সেই পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার কমাচ্ছি না। এবং এটা সরকার অতীতে অনেক চেষ্টা করেছেন, বর্তমান সরকারও চেষ্টা করতেছেন, কিন্তু সরকার এই চেষ্টায় সফল হচ্ছেন না। তার কারণ হচ্ছে সরকারের কিছু প্রভাবশালী অসাধু কর্মকর্তা এবং আমাদের দেশের কিছু জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, তাদের ছত্রছায়ায় এই অবৈধ ব্যবসাটা দিন দিন বিরাজমান করে বহুল প্রসারিত করেছে। এটার কারণে আমাদের সাধারণ মানুষ তারা কোনটা উপকার আর কোনটা ক্ষতি সেটা দেখছেন না, তারা দেখতেছেন আমরা স্বল্প এবং স্বচ্ছভাবে কিভাবে চলতে পারি। কিন্তু যেখানে স্বল্প জিনিস স্বল্প টাকায় অল্প আয়ে যদি কোনো কিছু ভালো করতে চায়, সেটা কখনই ভালো হয় না। আমরা শুধু পলিথিন আর প্লাস্টিকই নয়, আমরা যে নিত্য পণ্য দৈনন্দিন খাবার খাচ্ছি, সেই দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কেমিক্যালে ভরা খাবার খাচ্ছি। আমরা যে ফ্রিজে রাইখা যে খাবার খাচ্ছি, ফ্রোজেন যুক্ত খাবার খাচ্ছি, কিন্তু এই কেমিক্যাল এবং ফ্রোজেন প্লাস্টিক পলিথিন এতে আমাদের স্বাস্থ্যের দিন দিন অবনতি করছে। এবং এর আগে এক ভাই বলেছেন, আলাউদ্দিন ভাই, যে আমাদের দেশের মানুষ চিকিৎসা ক্ষেত্রে যে ভোগান্তির শিকার হচ্ছেন, তারা ভুইফোর কিছু কোম্পানি তাদের রিপ্রেজেন্টেটিভ দ্বারা ডাক্তারকে কনভিন্স করে কিছু প্রোডাক্ট লিখিয়ে, কিছু মেডিসিন লিখিয়ে দেয়, যা আমরা দিন দিন খেয়ে আচ্ছা, আমি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ভাই, সেক্ষেত্রে ইন্ডিয়াতে যেমন আমরা ইন্ডিয়াতে একটা সিস্টেম দেখি, সেখানে কিন্তু ডক্টর ট্রিটমেন্ট মানে শুধু তিনি ট্রিটমেন্ট করান, কিন্তু ডক্টরকে দিয়ে ওইখানে মেডিসিন বিক্রি করার মতো কোনো সিস্টেম অপরচুনিটি নাই। মেডিসিন কোম্পানি সরাসরি ফার্মেসি গুলোতে মেডিসিন মার্কেটিং করে, আপনার কনজিউমাররা ফার্মেসি থেকে পারচেস করে বা হসপিটালের ফার্মেসি থেকে। সেখানে বাংলাদেশে এই একটা বাজেট ট্রেন্ড কেন, যে ডক্টরকে দিয়ে প্রেসক্রাইব করতে হবে মেডিসিন বিক্রি, ডক্টর মেডিসিন বিক্রি মার্কেটিং করবেন, ডক্টর তো ট্রিটমেন্ট করবেন মানুষকে। আমাদের এই সিস্টেমটা তো ইটস নট পজিটিভ, সিস্টেমটা তো পজিটিভ না। এবং উন্নত বিশ্ব বলুন, ভারতে বলেন, এই ধরনের বাজেট সিস্টেম তো উন্নত অন্য কোনো দেশের নাই। সেক্ষেত্রে এই জায়গাতে সরকার তো স্ট্রংলি একটা ডিসিশন নিয়ে আপনার উন্নত দেশের যে পজিটিভ সিস্টেম আছে, মেডিসিন কোম্পানি মেডিসিন সরাসরি ফার্মেসিতে যাবে, ডক্টররা ট্রিটমেন্টের চ্যানেলে থাকবেন, তাদের প্রফেশনাল পজিশন থাকবেন। আমাদের এই ধরনের বেটার একটা সিস্টেমের দিকে কেন যাচ্ছে না গভর্নমেন্ট, আপনি যেটা বললেন? এটার কারণ হচ্ছে অতীতের অনেক সাহিত্যিক দার্শনিকেরা বলে গেছেন, দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। আমাদের দেশের সরকার যে কাজটা করতে চাচ্ছেন বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেটা সম্ভব নয়। তার কারণ